নমস্কার, শুভ বিকেল। মহান নাট্যকার দীনবন্ধু মিত্রকে প্রণাম। এই অনুষ্ঠানের যারা আয়োজক, দীনবন্ধু নামাঙ্কিত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং তার সহকর্মীবৃন্দ, মেলা উপলক্ষে যে কমিটি, সেই কমিটির যারা সম্মানীয় সদস্যগণ, তাদের, চৌবেড়িয়া এক গ্রাম পঞ্চায়েতের প্রধান, একই সঙ্গে এই বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি, আর অবশ্যই সুশীলদাই বলি, কেন সুশীলদার সঙ্গে আমার অনেক দিনে পরিচয়। আমার নহাটা কলেজে চাকরি পাওয়ার আগে থেকে, সেটা একটি কারণ। তাকে আমার শ্রদ্ধা। হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের পক্ষ থেকেও আপনাদের সকলকে শুভেচ্ছা, বড়দের প্রণাম। আমার ছাত্রছাত্রীও কয়েকজন আছি, তাদেরকেও অফুরন্ত আশীর্বাদ, শুভকামনা থেকে ভালো লাগছে। এবং যারা আশেপাশে আছেন তাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে, সঞ্জয়বাবু আছেন, আমাদের সঙ্গে জুড়ে ছিলেন এক সময়, নজরুল চর্চা কেন্দ্র বারাসাতের পক্ষ থেকে, এবং উত্তর চব্বিশ পরগনা জেলার একেবারে সীমান্ত ঘেঁষা, ঠিক 500 মিটার গেলে ইছামতি নদী, সেই হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের পক্ষ থেকেও শুভেচ্ছা, শ্রদ্ধা, শুভকামনা রইল। অলিক কুনাট্য রঙ্গে একটা কথা বলা হলো যে চৌবেড়িয়াতে এসে দীনবন্ধু মিত্রের ভিটে থেকে তার জন্মস্থানকে কেন্দ্র করে সেখানকার উত্তরপুরুষেরা রয়েছেন, যারা এখানে তার নামাঙ্কিত বিদ্যালয়ে যারা পড়ছেন, যারা পড়াচ্ছেন, তাদের সামনে দীনবন্ধু মিত্র সম্পর্কে বলা যথেষ্ট ঝুঁকির। আমি ইচ্ছাকৃতভাবেই বলছি, মানে আমরা যারা বাইরে একটু পড়াশোনা করেছি, পড়াশোনা করার চেষ্টা করছি, আর যারা একেবারে ভূমিপুত্র যে কথাটি ব্যবহৃত হচ্ছে তার সঙ্গে যারা সংশ্লিষ্ট, স্বাভাবিকভাবে আমাদের পঠিত বিদ্যার অধ্যয়নের অন্বেষণে, গবেষণায় যেটা আসবে, আপনাদের মধ্যে তারা অনেক বেশি গভীরতম, হৃদয়ের গভীরতম স্থল থেকে সেটি উঠে আসবে, উচ্চারিত হবে। সুতরাং আমাদের যেটি বলা সেটা অনেকটা গবেষকের দৃষ্টিতে, আর আপনাদের যেটা বলা সেটা অন্তত হৃদয়ের অন্তঃস্থল থেকে বলা হবে। তবু 2-4টি কথা বলার চেষ্টা। সেটি হচ্ছে অলিক কুনাট্য রঙ্গে মজে লোক। আসলে আমি এটা বলতে চাইছিলাম, দীনবন্ধু কবে জন্মগ্রহণ করেছিলেন, বাবার নাম কি ছিল, কোথায় পড়াশোনা করেছিলেন, কি ধরনের চাকরি করেছিলেন, এই কথাগুলি বহু শ্রুত। এই কদিনই আলোচনায় তো আরো আলোচনা হয়েছে, যতবার মেলা হয় এই আলোচনাগুলো সবসময় হয়েছে এবং আপনারা জানেন। তার মানে এই কথা নয় যে এই কথাগুলো বলবো সেগুলো আপনারা জানেন না, সেগুলোও জানেন। শুধু একবার স্মরণ করা আর কি, নতুন করে স্মরণ করা, অতীতকে অন্বেষণ করা, বর্তমানকে আঁকড়ে ধরে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, আমার যা সাধ্য করিব তা আমি। দীনবন্ধু মিত্রকে পরিচিত করানোর জন্য নিশ্চিতভাবে সেদিন যারা কাজটি করেছিলেন তারপরে কিছুকাল কাজটা থমকেছিল, এটা অস্বীকার করা কোনো যায়। বিশেষ করে আমাদের রাজ্যেও এটা হয়েছিল একটা সময়। আমরা ঘরের লোকদের কথা কিছুটা ভুলে গিয়ে বাইরের লোকেদের কথা অনেক বেশি আলোচনা করেছি, এখনো করি। এখনো দেখবেন ফিলিস্তিনের গাজাতে, ইউক্রেনে যে ক্ষুধার্ত শিশু, অসহায় বৃদ্ধা, নরনারী মারা যাচ্ছে, তাদের কথা এত বলছি, অথচ আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের গ্রামেও কিন্তু অনেক মানুষ মারা যাচ্ছে। সেই কথা কিন্তু ফলাও করে আলোচনা করছি না। সেই জন্য বলছিলাম যে একটা সময় রাজ্যে পট পরিবর্তন হওয়ার পর দেশীয় মনীষীদের কথা অনেক বেশি করে আলোচিত হচ্ছে। তারই
যদিও তার আগে থেকে 28 বছর ধরে চলছে এই মেলা, চেষ্টাটির অন্যতম ফলশ্রুতি হিসেবে এই যে কাজটি করছে মাটির প্রদীপকে জ্বালিয়ে নিয়ে যাওয়ার মতো দীনবন্ধু মেলা বা উৎসব কমিটি এবং দীনবন্ধু নামাঙ্কিত বিদ্যালয় সঙ্গে সংশ্লিষ্ট যারা, তাদের সকলকে মাটির প্রদীপ যারা জ্বালিয়ে যেভাবে আলোকিত করছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাতে চাই। যে লাইনটি দিয়ে শুরু করেছিলাম, অলিক কুনাট্য রঙ্গে মজে লোক রাড়ে বঙ্গে নিরখিয়া প্রাণে নাহিসা। আপনারা জানেন, যে সবাই মোটামুটি জানেন, যে এই উদ্ধৃতি কটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। সুশীল এটাকে বলছিলেন মাইকেল মধুসূদন দত্তের কথা, যে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তারই উদ্ধৃতি এটি, যে অলিক কুনাট্য রঙ্গে। অর্থাৎ একটা সময় আমরা বাঙালিরা যে নাটকগুলি দেখতাম, যাত্রাগুলি দেখতাম, মাইকেল মধুসূদন দত্তের সেগুলো পছন্দ হয়, পছন্দ ছিল না। আর তিনি তো চিরবিদ্রোহী। অনেকে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলেন তার একটি কবিতার জন্যে, কিন্তু তার বিদ্রোহের মধ্যেও প্রেম, রোমান্টিকতা অনেক বেশি রয়েছে, বিদ্রোহী কবিতাতেও রয়েছে। কিন্তু মাইকেলের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলা ছন্দের যে প্রচলিত ধারা, তার বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করে তিনি নতুন ধারা এনেছিলেন। শুধু তাই নয়, যে নারীরা পুরাণে ইতিহাসে প্রায় নিশ্চুপ করেছিলেন, তারাও তাদের প্রেমিকের বিরুদ্ধে, স্বামীর বিরুদ্ধে কথা বলেছেন বীরাঙ্গনা কাব্যে। যখন নারীরা ঘরের মধ্যেও কথা বলতে পারছেন না, প্রতিবাদ করতে পারছেন না, তখন মাইকেল মধুসূদন দত্ত তার চিত্রাঙ্গতা সৃষ্টি চরিত্রের মধ্যেও রাবণকে সরাসরি অভিযুক্ত করেছেন, হায় না নিজ কর্ম ফলে মজালে রাক্ষসকুলে মজিলা আপন। অর্থাৎ বিদ্রোহী যদি বলতে হয় মাইকেল মধুসূদন দত্তকেই বলা দরকার। সেই তিনি বললেন যে নাটক দেখে আমরা উৎসাহিত হচ্ছে, আনন্দ পাচ্ছি, এইটি ঠিক ঠিক হচ্ছে না নাটক। এই নাটক হচ্ছে অলিক, এর মধ্যে বাস্তবতা নেই, ভালোবাসা নেই, প্রেম নেই, দ্বন্দ্ব নেই, মানুষের চাওয়া পাওয়া নেই, আকাঙ্ক্ষা নেই, ইচ্ছা নেই। এবার মাইকেল যখন এই কথাগুলি বলছেন, তখন তার বন্ধুরা বলছেন তাহলে কি ধরনের নাটক হতে পারে, তুমি লিখে দেখো। এবং যখনই কেউ মাইকেলকে চ্যালেঞ্জ করেছে, তিনি সেই চ্যালেঞ্জ কিন্তু গ্রহণ করেছেন। এমন ঠিক লিখে দেখাচ্ছি, দেখে তিনি শর্মিষ্ঠা নাটক লিখলেন। তারপরে নাটকের আরেকটি ধারায় নাটক অভিনীত হতো কোথায় সেটা আপনারা অনেকেই জানেন। নাটক এইরকম আজকে যেমন এখানে আমার ধারণা 23 তারিখ থেকে হচ্ছে, আজকে বোধহয় আছে। আমি লিফটেডে দেখছিলাম আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা বা শিক্ষিকারা, প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রীরা, তারাও নাটক অভিনয় করছে, সবাই দেখতে পাচ্ছে। কিন্তু একটা সময় বাংলা নাটক সবাই দেখার সুযোগ ছিল না। নাটক যেখানে অভিনয় করা হতো কোনো একটা বাড়িতে, কোনো অনুষ্ঠান উপলক্ষে, বড় লোকের বাড়িতে, সেখানে সকলের প্রবেশাধিকার ছিল না। যদি শহীদুল সাহেবের বাড়িতে অনুষ্ঠান হয় মেয়ের বিয়ে উপলক্ষে, আমি জানি না বিয়ে হয়ে গেছে কিনা, যদি মেয়ের বিয়ে উপলক্ষে অনুষ্ঠান হয়, তিনি বললেন রাত্রে আমি একটা অনুষ্ঠান করবো বিয়ের আগের দিন, তো সেখানে সবাই যেতে পারবেন না। কিছু মানুষকে নির্দিষ্ট করে বলবেন, তারা যাবেন। ঠিক একই রকম ভাবে নাটক যখন অভিনীত হবে কোনো একটা অনুষ্ঠান উপলক্ষে, সেই বাড়ির যিনি গৃহকর্তা তিনি যাদের আমন্ত্রণ জানাবেন তারাই যেতে পারে, সকলের নাটক দেখার অধিকার ছিল না। তো এইটা কি, নাটক একটা অভিনয় হচ্ছে, অত সবাই দেখতে পাচ্ছে না। কিছু মানুষ বরণীয় স্মরণীয়, তারা বলেন আমরা এমন ভাবে নাটক ব্যবস্থা করব যে নাটকটি সবাই দেখতে পাবে, টিকিট কেটে দেখতে পাবে। এখন যেমন হচ্ছে অনেকে টিকিট কেটে যেমন সিনেমা দেখা যায়, টিকিট কেটে নাটকও দেখা যেতে পারে, সেই ব্যবস্থা করা যায়, আগে ছিল না। সেই ব্যবস্থাটি হলো, তো অনায় রয়েছে জানে যে 1872 সালে যে থিয়েটার, ন্যাশনাল থিয়েটার স্থাপিত হলো, সেখানে টিকিট কেটে নাটক দেখার ব্যবস্থা হলো। ন্যাশনাল থিয়েটার যারা বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী, গবেষক বা সাধারণভাবে যারা নাটকের ইতিহাসের সঙ্গে জড়িত, খোঁজখবর রাখেন, তারা ন্যাশনাল থিয়েটারের ইতিহাস জানেন। এখন ঘটনা হলো এই নাটকটিতে, এই থিয়েটারটি উদ্বোধন হবে, সেই উদ্বোধন কোন নাটকটি দিয়ে হবে?
সেইটা অনেকে ভাবনায় এলো যে কোন নাটকটি দিয়ে অভিনয় করা হবে, ন্যাশনাল থিয়েটার উদ্বোধন করা হবে। তারা কিন্তু বেশ কিছু বিখ্যাত নাটক রয়েছে, বেছে নিতে হবে কোনটা নিয়ে। কর্তৃপক্ষ ঠিক করলেন এই চৌবেড়িয়া গ্রামে যিনি জন্মগ্রহণ করেছিলেন, এই গ্রামে যেখানে আমরা বসে আছি, দাঁড়িয়ে আছি, কথা বলছি, কথা শুনছি, এখানে মেলা বসছে, এইরকম একটি গ্রামে একজন নাট্যকারের লেখা একটি নাটক নীল দর্পণ, সেইটা দিয়ে ন্যাশনাল থিয়েটারের উদ্বোধন হবে। এটা কত বড় গর্বের বলুন তো, কত বড় আনন্দের, যারা চৌবেড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন। আর আমাদের কাছে কত কষ্টের যে আমাদের গ্রামে যদি এরকম নাট্যকার থাকতে কত আনন্দ হতো। তাহলে এইরকম একটি গ্রামে আপনারা অবস্থান করছেন, আপনাদের পূর্বপুরুষ, আপনারা আপনাদের উত্তরপুরুষ অনেকে এই গ্রামে জন্মগ্রহণ করবেন। এইটা একটা ইতিহাস প্রসিদ্ধ, এটা কেউ কিন্তু নষ্ট করে দিতে পারবে না। এই যে আমাদের শিরোনাম যেটি রয়েছে যে দীনবন্ধু মিত্রের প্রাসঙ্গিকতা এবং আমাদের কর্তব্য, তাহলে যে মানুষটি আমাদের গ্রামকে, আমাদের অঞ্চলকে সমৃদ্ধ করলেন, তার জন্য আমাদের গর্বিত এবং একই সঙ্গে আনন্দ অনুভব করতে পারছি। এই যে আনন্দ অনুভব করতে পারছি, তাহলে আমাদের কর্তব্য কি? এই আনন্দের ধারা, এই আনন্দের প্রবাহ আমাদের উত্তরপুরুষ, আমাদের ছাত্রছাত্রী, তাদেরকে জানিয়ে দেওয়া, এইটা আমাদের কর্তব্য হতে পারে। আমি আগেই বলেছিলাম যে দীনবন্ধু মিত্রের ওই জন্ম বৃত্তান্ত লেখাপড়া ইতিমধ্যে বলবো না, এইটি আমার মনে হয়েছে একটি কারণ হতে পারে দীনবন্ধু মিত্রকে স্মরণ করা। মেধা পাটেকারের নাম আপনারা সবাই জানেন। মেধা পাটেকার যে কাজটি করেছিলেন নর্মদা বাঁচাও আন্দোলন, আমরা সকলে জানি। গুজরাটে সেই নর্মদা বাঁচাও আন্দোলনের তীরে, এখন নর্মদার তীরে পৃথিবীর সব থেকে উঁচু স্ট্যাচু নির্মিত হয়েছে। এই নর্মদা নদীতে বাঁধ দিতে চেয়েছিলেন তদানীন্তন যে কেন্দ্রীয় সরকার, তার বিরুদ্ধে আন্দোলন নেমেছিলেন মেধা পাটেকার। আন্দোলনের নাম ছিল নর্মদা বাঁচাও আন্দোলন। অর্থাৎ প্রকৃতিকে বাঁচাতে হবে, নদীকে বাঁচাতে হবে, তা যদি না হয় তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। এবার সর্বনাশ যে হচ্ছে আমরা টের পাচ্ছি। সময় বৃষ্টি হচ্ছে না, অসময় বৃষ্টি হচ্ছে। এই শীতের সময় প্রায় কারো গায়ে কোট নেই, শার্ট নেই, মানে সোয়েটার নেই, মানে গলদঘর্ম অবস্থা হচ্ছে। এটা কিন্তু প্রকৃতির বিরুদ্ধে আমরা যে পদক্ষেপ করছি, প্রকৃতি আমাদের প্রতিশোধ নিচ্ছে। নর্মদা বাঁচাও আন্দোলন নেমেছিলেন মেধা পাটেকার। তার বিরুদ্ধে কাজটি তিনি করেছিলেন, তিনি বোধহয় কাজী নজরুল ইসলামের নাম শোনেননি, কিন্তু নজরুল ইসলাম নাটক লিখেছিলেন সেতু বন্ধ, পদ্মার উপর সেতু দেওয়া হবে, নর্মদা নদীতে বাঁধ নির্মাণ করা হবে, একই ব্যাপার হয়ে গেল। তাহলে সেদিন নর্মদা বাঁচাও আন্দোলনে যে মেধা পাটেকার নেতৃত্ব দিয়েছিলেন, তিনি কিন্তু কাজী নজরুল ইসলামের নাম শোনেননি। আর কাজী নজরুল ইসলাম যে সেতু বন্ধ নাটক রচনা করেছিলেন, আমরা নাকি জানিও না যে কাজী নজরুল ইসলামের নাটক আছে। সেই নাটকে তিনি প্রকৃতির বিরুদ্ধে যারা সোচ্চার হয়েছেন তাদের বিরুদ্ধে বলেছেন। অর্থাৎ যেখানে প্রকৃতি, তার বিরুদ্ধে যারা গেছে, প্রকৃতি তার বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে। একই সঙ্গে সে নাটক বলি, গল্প বলি, ইতিহাস বলি, ভূগোল বলি, যেখানে মানুষ নেই, যেখানে শুধু রোমান্টিকতা, কল্পনা বিলাসী মন, অনেক ভারী ভারী তত্ত্বকথা, প্রচন্ড প্রচন্ড উদাহরণ, অথচ মানুষের কথা নেই, সেটা কিন্তু ব্যর্থ। মানুষের কথা যদি না থাকে, তাহলে দীনবন্ধু মিত্র কি কাজটি করলেন? দীনবন্ধু মিত্র যে কাজটি করলেন আপনারা জানেন, সেটা মানুষের কথা বললেন তার সাহিত্যে। 1860 সালে আপনারা জানেন যে নীল দর্পণ লেখা হয়েছিল। ঠিক সেই সময় 1865 সালে একটি উপন্যাস লেখা হচ্ছে। সেই উপন্যাসটির কথা বলা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম প্রকৃত উপন্যাস, দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখছেন। দুর্গেশ নন্দিনী বিষয়বস্তু কি? দুর্গেশ নন্দিনী বিষয়বস্তু হচ্ছে রাজা, রাজার পারিষদ, ইতিহাস, বড় বড় ঘটনাবলী, তাকে কেন্দ্র করে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তখন একেবারে বাংলা সাহিত্যের আকাশে জলজল করছেন, তাকে অতিক্রম করে কিছু বলা, কিছু করা সম্ভব না। কিন্তু তিনি মাটির মানুষের কথা বলছেন। রাজসিংহ উপন্যাস লিখছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সেই উপন্যাসে মেবারের রানাদের কথা বলা হচ্ছে। পরে উপন্যাস লিখছেন ডিএল রায়, তার উপন্যাসের কথা বলা হচ্ছে রাজাদের কথা।
মোগলদের কথা, সুলতানদের কথা। 1860-এর আগে মাইকেল মধুসূদন দত্ত, যার কথা বলছিলাম শুরুতে, তিনি যে নাটক লিখছেন শর্মিষ্ঠা নাটক, সেখানে মহাভারতের কথা। কৃষ্ণকুমারী নাটক, সেখানে মেবারের রানা ভীমসিংহের কথা। পদ্মাবতী নাটক, সেখানে ইতিহাসের কথা। তার আগে ভূতম প্যাঁচা, সেখানে মানুষের কথা এসেছে কিছু কিছু, কিন্তু নাটকে মানুষের কথা কোথায়? আমরা যে বলছি না, রোদে পুড়ে জলে ভিজে যে মানুষ চাষ করে, যে মানুষ ফসল ফলায়, সেই মানুষের কথা কোথায়? তখন যারা নাটক লিখছেন, সেই নাটকে উপন্যাস লিখছেন, সেই উপন্যাসে 1861-তে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করলেন। তার উপন্যাসের দিকে তাকান যদি প্রথম দিকে, তার উপন্যাসের মধ্যে রয়েছে রাজর্ষি, বউ ঠাকুরানীর হাট, সেখানে ইতিহাস। তাহলে সাধারণ মানুষের কথা, কুলি মজুরের কথা কোথায়? শ্রমিকের গান কোথায়? সেটা কিন্তু দীনবন্ধু মিত্র তার নাটকে 1860-এ দেখিয়েছে। এই জন্য দীনবন্ধু মিত্র আমাদের কাছে স্মরণ। একটি নাটক লিখেছিলেন, যে নাটকে জন্যে প্রকাশক রেভারেন্ড লং সাহেবের জেল হয়েছিল, জরিমানা হয়েছিল, সেই জন্য প্রখ্যাত তাই নয়। এই নাটকটি এমন একটি নাটক যার প্রভাব এমন পড়েছিল যে ইন্ডিগো কমিশন তৈরি করতে হয়েছে। এখন আমরা কমিশন দেখি, মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, সংখ্যালঘু কমিশন, শিশু নারী অধিকার কমিশন, কত কমিশন। কিন্তু একজন নাট্যকার শুধু কলমের খোঁচায় এমন করে কাঁপিয়ে দিলেন ইংল্যান্ডবাসীদেরও, যে তারা কমিশন তৈরি করতে বাধ্য হলেন। এবং ঘটনা করে ইতিহাসের এমন একটি ঘটনা ঘটে গেল যে তারপরে আর নীল চাষের দরকার হলো না। কারণ কারখানা নীল উৎপাদন হতে শুরু করে। কিন্তু যে কাজটি শুরু করেছে, রবীন্দ্রনাথ বলেছেন আক্ষেপের সঙ্গে, আমরা শুরু করি কিন্তু শেষ করি না। কিন্তু দীনবন্ধু মিত্র যে কাজটা শুরু করেছিলেন, তার ফলশ্রুতি এমন জায়গায় পৌঁছেছিল যে আরো অনেকের অনেক কিছু হতে পারত। কিন্তু ঘটনাচক্রে যেহেতু কারখানায় নীল উৎপাদন শুরু হয়ে গেল, ফলে এই জিনিসটা বন্ধ হয়ে গেল। দীনবন্ধু মিত্রকে আমরা এই জন্য মনে রাখি। সাহিত্যের ভাষা কি হবে, নাটকের ভাষা কি হবে, মানুষ কোন ভাষায় কথা বলবে? এমন খুব ভালো ভাষা, যে ভাষা মানুষ বুঝতে পারবে না, যে ভাষায় কথা বললে মনে হবে যে স্বর্গ থেকে কোনো দূত এসে বোধহয় কথা বলছে, এবং বড় বড় বিশেষণ দেওয়া থাকবে। তখন সেটা ছিল সাহিত্যে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আমরা সেগুলো দেখেছি, পড়েছি, যে সমাজবদ্ধ দীর্ঘ দীর্ঘ কঠিন কঠিন শব্দ, এখনকার আধুনিক বাংলা কবিদের মতো, যার মানে খুঁজতে গেলে ডিকশনারির সাহায্য নিতে হয়। কিন্তু দীনবন্ধু মিত্রের নাটকে যে তোরাব চরিত্রটি, সে কিন্তু আপনার আমার গ্রামের মানুষের ভাষায় কথা বলছে। একদম সাধারণ মানুষ, আপনি যেভাবে কথা বলি, আমি যেভাবে কথা বলি, বৌদি, ক্ষেত্রমণি, এরা যে ভাষায় কথা বলছে, সেই বাড়িতে আমরা যেভাবে কথা বলি, সেইভাবে কথা বলছে। অর্থাৎ একজন মানুষের কাছাকাছি পৌঁছে গেলে, আমরা সাহিত্যে যে কথাটা প্রথমত বলে থাকি, যে সাহিত্যের অর্থ খুঁজতে গেলে সহৃদয়, হৃদয় সংবেদ্য, অর্থাৎ চরিত্রগুলি পাঠকের সঙ্গে একত্রিত হবে, একীভূত হয়ে যাবে, সেটা কিন্তু দীনবন্ধু মিত্র তার নাটকে আনলেন, দেখালেন। সেই জন্য দীনবন্ধু মিত্রকে আমরা স্মরণ করি। স্মরণ করার পরে কি কেটা হবে? স্মরণ তো হলো অনেক, তারপরে আমাদের কর্তব্য একটু পরে আমরা দেখে এসলাম এখান থেকে জন্ম ভিটেতে, যেখানে আমরা গেলাম, একটু আগেও দেখলাম, আপনারা দেখেছেন, প্রতিনিয়ত দেখেন, সেই ভিটেটের অবস্থাটা কি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আজ থেকে না, এর আগে আমি এখানে বলেছিলাম অনুষ্ঠানে, অন্যরা বলেছিলেন, এবং ঘটনাচক্রে কাউকে সমালোচনা করছি না, তারা তাদের জায়গা থেকে বলেছেন। কিন্তু আমরা যদি সাহিত্যের ছাত্রছাত্রী, আমাদের কাছে একটু লাগে, কষ্ট হয়, যে মঞ্চে উঠে বড় বড় ভাষণ দেওয়া নয়, বা সেইটুকু বলা যেটুকু আমি করতে পারবো। আমরা অনেক কথা শুনেছি, কিন্তু এখনো খবর নিয়ে দেখলাম একটা পরিমাল, বা তখন ওরা বলছিল, আমার প্রাক্তন সহকর্মী সবরা, এলাকার মানুষেরা, যে সেই অর্থে দীনবন্ধু মিত্রের ভিটেটাকে সংরক্ষণ করা যায়নি।
এবং যে মূর্তিটি ওখানে বসানো রয়েছে আমার মনে হয় সেই মূর্তিটিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এসে মূর্তিটি স্থাপন করে দিচ্ছে। গত পরশু মঙ্গলগঞ্জ আছে এখান থেকে বাগদাতে, সেখানে নীলকুঠি আছে, প্রচুর লোক যাচ্ছে, কিন্তু সেখানে যাবেন যে থাকবেন কোথায়, দেখবেন কোথায়? সেখানে একটু কথা বলার সুযোগ হয়েছিল। ওরা ওই অঞ্চলটাকে হেরিটেজ ঘোষণা করতে চায়, যাতে রাজ্য সরকার ঘোষণা করে, তার জন্য দরবার করেছে। ওখানকার স্থানীয় বিধায়ক মধুপর্ণা ঠাকুর মহাশয় ছিলেন। আমি বলেছিলাম শুধু ওই অঞ্চলটা নয়, একটুখানি এগিয়ে গেলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আরেকটু এগিয়ে গেলে দীনবন্ধু মিত্র, একটু পূর্ব দিকে গেলে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এই যে ইতিহাস, সেই ইতিহাসকে কেন্দ্র করে এখন রাজ্য সরকার অনেক 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 জায়গায় উদ্যোগ নিয়েছেন। ছোট ছোট প্রান্তিক জায়গাগুলোতে পর্যটনকে প্রসার করা, হারিয়ে যাওয়া শিল্প, খাদ্য, রসনা সেগুলোকে সংরক্ষণ করা। ঠিক একই রকম ভাবে আমাদের কাছে হারিয়ে যাচ্ছে। ইচ্ছামতি মস্তে শুরু করেছে। দীনবন্ধু মিত্রের ভিটে নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তাহলে এইগুলো দীনবন্ধু মিত্রের নামে একটি স্কুল বা কলেজ করে দিলাম, তাতে কাজ শেষ হয়ে যাবে। এবং শুধু এইটি হবে যে যখন স্থানীয় মানুষ উদ্যোগ নেবেন, তারপরে প্রশাসন ব্যবস্থা নেবে। আবার যদি প্রশাসন কিছু ব্যবস্থা নিতে চায়, স্থানীয় মানুষ ঝগড়া করবে যে এই জায়গাটা আমি দেবো না, এই জায়গাটা আমার কাছে রয়েছে, আমার কাছে থেকে যাবে। এইটাকে কিন্তু এই যে আমি তো ইগো, এইটাকে ভুলে দেবে। যদি দীনবন্ধুকে ভালোবাসে, যদি দীনবন্ধু মিত্রকে শ্রদ্ধা জানাতে চায়, তাহলে কিন্তু প্রশাসন, তপনরা রয়েছে প্রশাসনের অংশ, তপনরা যেমন একই সঙ্গে আবার সুশীল বাবুরা, যারা তার উত্তর পুরুষ, এবং এলাকাবাসী যারা চৌমুহনীর মানুষ বলে আমরা গর্ববোধ করছি, তাদেরকে একত্রিত হয়। সেটা যদি হয়, আমার মনে হয় তাহলে দীনবন্ধু মিত্রের প্রতি আমাদের কর্তব্য সম্পাদন করা হবে। আর সেই কর্তব্য সম্পাদনের উৎকৃষ্ট উদাহরণ হতে পারে এইটাকে একটা হেরিটেজ হিসেবে ঘোষণা করা। এখনো আমি যখন নহাটায় চাকরি করতাম, কলকাতা থেকে যারাই আসতেন বলতাম, আপনারা কি নীল গাছ দেখেছেন, পড়েছেন তো? বললেন না না, দেখা হয়নি তো, আছে নাকি? আমরা তখন বলতাম, অনেকজনকে নিয়ে এসেছি, তিতলিবাবু জানেন, হয়তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওই পিছনে নীল গাছ রয়েছে। আজকে কলকাতায় আমাদের পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে জয়া এখানে এসছে না, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়তে পাশ করেছে জয়া। আরেকটি ছেলে আমাদের গ্রাম থেকে এসেছে, তাকে বলছিলাম যে দীনবন্ধু মিত্রের বাড়ি দেখেছো? বললো না। নীল গাছ দেখেছো? বললো না। শুধু নীল গাছ দেখার উৎসাহ নিয়ে, শুধু নীল গাছ যেটা ইতিহাস হয়ে রয়ে গেছে, সেই নীল গাছ দেখার উৎসাহ নিয়ে, শুধু নীল গাছ, আর কিছু বলতে হবে। কলকাতা থেকে, বাইরে থেকে কত মানুষ আসতে পারে আপনি ভাবতেও পারবেন না, কল্পনা করতে পারবেন। যখন বলি আমি কিন্তু নীল গাছ দেখেছি, অনেক প্রশ্ন করেছে নীল গাছ কেমন হয়, যে এত এই আন্দোলন হলো, এত কিছু হলো, যারা আপনার এই স্কুলে চাকরি করেন, বাইরে থেকে আসেন, তাদের একটা গর্বের কথা। যদিও সে নীল গাছের সঙ্গে একটা ঐতিহাসিক ভুল বললে আবার একটা আপনারা বলবেন যে এইটা কোট আনকোট দিয়ে একটা অন্যরকম মানে হয়ে যাবে। যে ইতিহাসের সঙ্গে জড়িত যে নীল গাছ, সেই নীল গাছের সঙ্গে জড়িত একটি বিদ্যালয়ের সঙ্গে আপনারা যুক্ত রয়েছে। আপনাদের ছেলেমেয়েরা, আপনার বন্ধু বান্ধবীরা যারা বাইরে চাকরি করছে, তারা নীল গাছ শুনেছে, নীল দর্পণ শুনেছে, নীলকর সাহেবদের কথা শুনেছে, কিন্তু নীল গাছ দেখেনি। কিন্তু আপনি দেখেছেন, আমি দেখেছি। এটা যখন কলকাতায় বাইরে আপনি বলবেন কাউকে, তারা উৎসাহিত হবে, প্রাণিত হবে দেখার জন্য, কিন্তু এসে দেখবেন সুতরাং সেই গাছটি আমি একটু রেখে দেখলাম, ঠিক তপনদের পঞ্চায়েতের সামনে এটি নীল গাছ সংরক্ষণ রয়েছে। ঠিক একই রকম ভাবে দীনবন্ধু মিত্র যে মূর্তিটি রয়েছে স্কুলের মধ্যে, তার পিছনে গাছ আছে কেন? নীল গাছ যেটা দীনবন্ধু মিত্র স্কুলের পিছনে যে দীনবন্ধু মিত্র যে এখনো আছে, তাহলে এই গাছটি দেখতে কলকাতা থেকে লোকজন আসে। এই গাছটি দেখলো, এখান থেকে বিভূতিভূষণ হবে মঙ্গলগঞ্জে নীলকুঠি দেখতে যাবে।
তাহলে সেটা তো সরাসরি সংরক্ষণ দরকার। সেই সংরক্ষণ যদি আমরা করতে পারি তাহলেই বলবো আমরা তার প্রতি কর্তব্য পালন করতে পারছি। যদি না পারি তাহলে কিন্তু ওই নমনম করে একটা অনুষ্ঠান করতে হয়, সেটাই হবে। আমাদের উত্তরপুরুষরা কিন্তু আমাদের উত্তর প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। আপনাদের অনেক পাখি হারিয়ে যাচ্ছে, আপনাকে আমাকে আমাদের সন্তানদের অনেক পাখি চেনাতে গেলে চিড়িয়াখানায় যেতে হচ্ছে। আশেপাশে যে পাখিগুলো ছিল অনেকে পাখি চেনে না, ওদের চেনা কথা ছিল। তাহলে একদিন আপনি দীনবন্ধু মিত্র বলবেন আর আপনার ছেলে মেয়ে জিজ্ঞাসা করবে, আমার ছেলে মেয়ে জিজ্ঞাসা করবে তিনি কে ছিলেন। তিনি একটা নাটক লিখেছিলেন নীলদর্পণ নাটক, সেটা আবার কি জিনিস। মানে তারা তো এখন যে অবস্থা হয়েছে, চাকরি করছি আমরা সরকারি স্কুলে আর নিজের ছেলে মেয়েদের লেখাপড়া শেখাচ্ছে বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুলে, আর দৌড় দিচ্ছি সরকারকে যে কিছু হয় না। নিজে সরকারি অর্থে বেতন পাচ্ছি আর নিজেদের ছেলে মেয়েদের পড়াতে নিয়ে যাচ্ছি কোথায়? বেসরকারি ব্যক্তি মালিকানাধীন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। আমাদের ছেলে মেয়েদের, আমাদের ছেলে মেয়েদের যদি আমরা সরকারি স্কুলে দিতাম আর গালাগালি দিচ্ছি অলক্ষে ফাঁকিবাজ বলে মাস্টারমশাইদের, মাস্টারমশাইদের ফাঁকিবাজ হয়ে যাবে না। কারণ যারা পড়তে আসছেন তারা ততটা সজাগ না, তত অভিভাবকরা সজাগ না। কিন্তু যখন জানতেন যে দীনবন্ধু মিত্র হাই স্কুলের হেডমাস্টার মশাইয়ের ছেলে আমার স্কুলে পড়ে, তখন স্বাভাবিকভাবে সেই স্কুলের টিচাররাও সচেতন হতো। আর আমরা বলছি যে কিছু হচ্ছে না, সেই জন্য আমরা বেসরকারি স্কুলে পড়াচ্ছি, কোট প্যান্ট পরে যাচ্ছে, টাই পরে যাচ্ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, বিদেশে চলে যাচ্ছে, আর বাড়ি ফিরছে না, আর বৃদ্ধ বাবা মা হাহুতাশ করে শেষ জীবন কাটিয়ে দিচ্ছে। আমি সন্তানের বিজ্ঞাপন করছি না, মানে ঘটনা সেই দিকেই যাচ্ছে। তাহলে দীনবন্ধু মিত্রকে স্মরণ করতে হলে, দীনবন্ধু মিত্রকে চিনতে হলে, চেনাতে হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছেলে মেয়েদের, তাদের নাতি নাতনিদেরও কিন্তু সেটা জানাতে হবে। দীনবন্ধু মিত্র শতবার একাদশী, সবাই নীলদর্পণের কথা বলেন, কিন্তু শতবার একাদশী একটি প্রহসন লিখেছিলেন, আপনারা জানেন সকলে। কিন্তু শতবার একাদশী প্রহসনে, শতবার কি একাদশী হয় নাকি? সুবিধা একাদশী পালন করে কারা মূলত? এখন প্রায় সবাই করে হয়তো, কিন্তু আমাদের দেশে বিধবার একসময় শতবার, মানে বিধবাদের একাদশী হবে, এটা বোধহয় ঠিক হতো আর কি। কিন্তু এটা ব্যঙ্গার্থে আমরা বুঝতে পারছেন প্রহসন যেহেতু, সেটা কিন্তু দীনবন্ধু মিত্র তার নাটকে দেখিয়েছেন, প্রহসনে দেখিয়েছেন। অর্থাৎ এই যে এখন দেখবেন আপনারা খুব গর্ব করে আমাদের বাবা মায়েরা, আমরা ট্রেনে যারা নিত্য যাতায়াত করি খুব গর্বের সঙ্গে বলে, অপূর্ব একটা কবিতা আছে না, যে আমার ছেলেটা বাংলা জানে না। কি আনন্দ করে মানে বাবারা মায়েরা যদি ইংলিশ মিডিয়াম স্কুলে জড়ো হয়, একত্রিত হয়, পৌঁছে দেওয়ার সময়, বাড়ি আসার সময়, আমার ছেলে বা আমার মেয়ে বাংলা জানে না, এটা খুব আনন্দের সঙ্গে বলে, মানে একটা গৌরবের ব্যাপার যে আমার ছেলে মেয়ে বাংলা জানে। তাহলে বাংলা জানে না, এটা আমরা আনন্দ করছি, ভাবছি। ঠিক একই রকম ভাবে মাইকেল মধুসূদন দত্ত একে বলে সভ্যতা সমসাময়িক কালে দীনবন্ধু মিত্র লিখলেন শতবার একাদশী। সেখানে কিন্তু তারা দেখাচ্ছে যে নিমছাঁদ সে মদ্যপান করে বাড়িতে এসে যেভাবে কথা বলছে, মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতায় ইংরেজি শিক্ষিত বাড়ির ছেলে ঠিক সেইভাবে কথা বলছে। আর এখন আমাদের ছেলেমেয়েরা যদি ইংরেজি মিডিয়াম স্কুলে যায়, বাংলা উচ্চারণ না করতে পারে, ভালো করে না বলতে পারে, তাহলে আমরা আনন্দিত হচ্ছি। ঠিক এই প্রসঙ্গটা বলতে যাচ্ছি এই কারণে যে দীনবন্ধু মিত্র সেই ধারা সেদিন একই রকম মাইকেল মধুসূদনের যে ধারায় মানে তারা সংস্কৃত বলতে পারছে না, বাংলা বলতে পারছে না, ইংরেজিতে কোন রকম বলছে, শ্রীমৎ ভগবত গীতা ঠিক মতো উচ্চারণ করতে পারছে না, সেই জন্যে এবং বাড়িতে সুরাপান না করলে, মদ্যপান না করলে ঠিক স্ট্যাটাস বজায় থাকছে না। ঠিক একই রকম আমাদের ছেলে মেয়েদের বোধহয় ইংরেজি মিডিয়াম স্কুলের কলেজে না পাঠালে আমাদের স্ট্যাটাস বজায় থাকছে না। তাহলে দীনবন্ধু মিত্র কতকাল আগে বলে গেছিলেন, ৬০-৬২ বছর বয়সে, ১৮৬২-৬২-৬৩ সাল নাগাদ নীলদর্পণ লেখার পরে সেই কথাগুলো এখন খেটে যাচ্ছে।
এই খেটে যাচ্ছে বলে দীনবন্ধু মিত্রের স্মরণ যাবে, বিস্মৃতির অতলে তলিয়ে যাননি। সমকালে অনেকেই লিখেছেন নাটক, উপন্যাস, গল্প, তারা তো এতভাবে সমালোচিত হন না, আলোচিত হন না। দীনবন্ধু মিত্র কেন হন? এই কারণে যে তার সাহিত্যে এমন কিছু ছিল যা সমকালীন কে অতিক্রম করে শাশ্বত এবং চিরন্তন হয়ে উঠেছে বলে দীনবন্ধু মিত্র আজও আলোচিত হয়। কাউকে মনে রাখার জন্য আরেকটি উপায় হচ্ছে, সমকালে আমি যে লিখলাম কবি সাহিত্যিকদের ক্ষেত্রে, উত্তরকাল সেটা কতটা গ্রহণ করলো। আমি বললাম, আমি পড়লাম, আমি লিখলাম, আপনি বললেন, আপনি লিখলেন, আপনি পড়লেন, কিন্তু আপনাকে অনুসরণ করছে করে। যদি অনুসরণ করে তাহলে বোঝা যাবে সেই রচনার মধ্যে, সৃষ্টির মধ্যে এমন কিছু আছে যেগুলো কিন্তু শুধু সমকালীন থেমে যায়নি বলে উত্তরকালকে স্পর্শ করেছে বলে তারা অনুপ্রাণিত হয়েছে এবং নতুন নতুন সৃষ্টিতে তারা উৎসাহিত হয়ে সেই সৃষ্টিকার্যে মেতে উঠেছে। জমিদার দর্পণের নাম অনেকে শুনেছেন, আবার হয়তো অনেকে শোনেন না। মীর মোশাররফ হোসেন বিখ্যাত হয়ে আছেন বিষাদ সিন্ধুর জন্য, কিন্তু বিষাদ যেমন দীনবন্ধু মিত্র বিখ্যাত হয়েছে নীল দর্পণের জন্য। আসলে এক একজন এমন একটা সৃষ্টি করেন, সেই সৃষ্টি এমন একটা পর্যায়ে চলে যায় যে তারপরে তাকে সবাই সেই নামেই চেনেন। যেমন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী হয়ে গেলেন বিদ্রোহী কবিতা লেখার পর থেকে, কিন্তু তার মধ্যে তো আরো অনেক সৃষ্টি রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির জন্যই নোবেল পুরস্কার, কিন্তু সেটা তো শেষ কথা নয়, তার বাইরেও তো অনেক রচনা ছিল। ঠিক একই রকম ভাবে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটক লিখলেন, বিখ্যাত হলেন, সেই নাটক দিয়ে এটি নাট্যালয়, নাট্যশালা উদ্বোধন হলো। কিন্তু তারপরে যারা সাহিত্যিক, রচনাকার, সৃষ্টিকর্তা, তারা এতটাই প্রাণিত হলেন যে তারা নাটক লিখলেন, সেই নাটকের নাম দিলেন জমিদার দর্পণ, মীর মোশাররফ হোসেন। অর্থাৎ দর্পণ এই কথাটি সাহিত্যের ক্ষেত্রে শুধুমাত্র আমরা যেমন সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ, সেই কথাই শেষ কথা নয়। সেটা এমন একটি দর্পণ যে দর্পণ শুধু নিজের চোখকেই দেখায় না, নিজের মুখকেই দেখায় না, মুখমণ্ডলের সৌন্দর্যকেই তুলে ধরে না, একই সঙ্গে সমাজকে যখন দেখায়, আবার সমাজের মানুষকে, সৃষ্টিকে অনুসরণ করতে বাধ্য করে। সেই জন্য মীর মোশাররফ হোসেনের যিনি বিষাদ সিন্ধুর স্রষ্টা, তিনি এতটাই নীল দর্পণে তারা প্রাণিত হয়েছিলেন যে পরবর্তীকালে জমিদার দর্পণ লিখলেন। তাহলে নীল দর্পণের সঙ্গে জমিদার দর্পণের একটা তুলনামূলক আলোচনা হতে পারে। সেই আলোচনা কেন হতে পারে? কেননা নীল দর্পণের মধ্যে এমন কিছু আছে যা বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মোশাররফ হোসেনকে প্রাণিত করেছিল, এবং করেছিল বলে তিনি উৎসাহিত হয়েছিলেন, এবং উৎসাহিত হয়েছিলেন বলে আমরা নীল দর্পণের স্রষ্টা দীনবন্ধু মিত্রকে স্মরণ করি। অর্থাৎ কোন একটি সৃষ্টি তার নিজস্ব সৃষ্টির মধ্যে থেমে থাকেনি। এমন কিছু কিছু প্রকল্প, এমন কিছু কিছু বিষয় থাকে যা সমকালকে অতিক্রম করে উত্তরকালের মানুষের কাছে পৌঁছে দেয়, এবং দেয় বলে এক রাজ্যের, এক দেশে কোনো একটা ভালো কাজ সেটা ওনারা অনুসরণ করে। সে অনুসরণ করে বলে যিনি প্রথম পায়োনিয়ার, পথপ্রদর্শক, তিনি এতটা সমাদৃত হন। সেই সমাদরের কাজটি, সমাদৃত হওয়ার কাজটি, সমাদর পাওয়ার কাজটি দীনবন্ধু মিত্র তার নীল দর্পণ নাটকের মধ্যে করেছিলেন বলেই পরবর্তীকালে অনেকগুলো দর্পণ নামাঙ্কিত নাটক লেখা হয়েছে। যেমন একটা সময় সিনেমা হয়, সাপকে নিয়ে একটা সিনেমা হলে, এবং সেই সাপটি যখন সুপারহিট হয়ে যায় তখন অনেকগুলো সিনেমা হয় সেই সাপকে কেন্দ্র করে। যেমন ভূতকে নিয়ে সিনেমা হলে, একটি সিনেমা হিট হয়ে গেলে সেই সিনেমাকে অনুকরণ করে অনেকগুলো ভূত কেন্দ্রিক সিনেমা হয়ে যায়। ঠিক একই রকম ভাবে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ হিট হয়ে গেল, সার্থক হয়ে গেল বলে পরবর্তীকালে অনেকেই দর্পণ নামাঙ্কিত নাটক লিখলেন বলে আমরা বুঝতে পারি যে দীনবন্ধু মিত্রের নীল দর্পণের সময়কাল শেষ হয়ে যায়নি বলেই সেগুলো এখনো আলোচিত হচ্ছে, আর আলোচিত হচ্ছে বলে তাদের আমরা স্মরণ করছি, মনে রাখছি। এই স্মরণ করার, মনে রাখার জন্য দীনবন্ধু মিত্র আমরা যেগুলো জানি মূলত, সেগুলো যে শুধুমাত্র তার সৃষ্টির জন্যই নয়। আমরা যাদের নাম বাংলা সাহিত্যের ইতিহাসে সবচেয়ে ভালো করে জানি, এবং দীনবন্ধু মিত্র যা তারা প্রাণিত হয়েছিলেন, ঈশ্বরচন্দ্র গুপ্ত আপনারা সকলেই জানেন, তার যে পত্রিকাটি সংবাদ প্রভাকর,
সেই সংবাদ প্রচারের মাধ্যমে দীনবন্ধু মিত্র এই অঞ্চলটিকে এমনভাবে চিনিয়েছে মানুষের কাছে যে কেবল ঈশ্বরগুপ্ত ব্যক্ত চরাচর যাহার প্রভা পায় প্রভাকর, সেই তার মধ্য দিয়ে, সেই রচনার মধ্যে দিয়ে দীনবন্ধু মিত্র কিন্তু প্রাণিত হয়েছিলেন, লেখা শুরু করেছিলেন। এবং লেখা শুরু করেছিলেন বলেই পরবর্তীকালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তার নৈকট্য তৈরি হয়। নৈকট্য তৈরি হয় অন্যান্য সমকালের অন্যান্য লেখকদের সঙ্গে। সেই লেখার সূত্রে দীনবন্ধু মিত্র আমাদের এই অঞ্চলকে, চৌবুড়িয়াকে, নদিয়াকে, এখন 24 পরগনাকে এমনভাবে একটা জায়গায় পৌঁছে দিয়েছে যে পৌঁছানোর ক্ষেত্রে সারা পশ্চিমবঙ্গ শুধু নয়, ইংল্যান্ড শুধু নয়, যদি এটাকে একটি বিশেষ পর্যটন কেন্দ্র করে তোলা যায়, এই মেলাটাকে আরো বড় করে দেওয়া যায়। যথেষ্ট বড় একটা মেলা 28 বছর ধরে চলছে, কম কথা নয়। সেটাকে আরো প্রসারিত করার ক্ষেত্রে যারা উদ্যোগ নিয়েছেন তারা আরো একটু উৎসাহিত হলে, আরো একটু ছড়িয়ে দিতে পারলে, আমি এটা বলতে চাইছি বারবার আমার কথা যেটা, সেটা হচ্ছে দীনবন্ধু মিত্রের ভিটে সংরক্ষণ এবং তাকে কেন্দ্র করে, পর্যটনকে কেন্দ্র করে একটি ঐতিহাসিক জায়গা, সেটা যাতে বাইরের মানুষ এই অঞ্চলটি দেখতে আসেন, এই অঞ্চল সম্পর্কে জানেন। তাহলে একই সঙ্গে শুধুমাত্র জানা শেষ হবে না, এর কর্মসংস্থান হবে। এটা কথা বলে যাওয়ার কিছু বলা না, শুধু যদি এটা হেরিটেজ ঘোষণা হয় আপনারা জানলে অবাক হবে, বা হয়তো হবে না, যে কাজী নজরুল ইসলাম মাত্র 2.5 বছর ছিলেন কৃষ্ণনগরে। সেই কৃষ্ণনগরে গ্রেস কটেজ বলে একটি জায়গা আছে যেখানে 2.5 বছর বাস করতেন। সেখানে কাজী নজরুল ইসলাম একটি উপন্যাস লিখেছিলেন, মৃত্যু ক্ষুধা। উপন্যাস, হ্যাঁ, নাটক নয়, কাব্যগ্রন্থ না, উপন্যাস কাজী নজরুল ইসলাম। সেই উপন্যাস মৃত্যু ক্ষুধার ইংরেজি অনুবাদ গত রবিবার 22 তারিখে প্রকাশ হলো। এবং সেখানে পুরস্কৃত হলেন যারা বাংলা আমার শস্য ইলিশ, এই গানটা আর সবাই শুনেন তো। এই গানটি যিনি রচয়িতা, গিয়াসউদ্দিন দাদা, একটা স্কুলের হেডমাস্টার ছিলেন, ইংরেজি রিটায়ার করেছেন। তিনি এবার প্রেস কোর্টের সম্মানে সম্মানিত হলেন। ঠিক একই রকম ভাবে যদি আমরা এখানে ওই হেরিটেজ ঘোষণা করে আজকে চৌবেড়িয়াতে একটি এই ধরনের অনুষ্ঠান করতে পারি, যেটা অনুষ্ঠান করছে তার সঙ্গে যুক্ত করে দেওয়া যেতে পারে। আমি জানি না এখন পর্যন্ত নীলদর্পণ কতজন মানুষ ঠিকঠাকভাবে পুরোটা পড়েছেন। আমরা যারা চৌবেড়ায় বাস করি তারা সবাই মোটামুটি ভালো করে পড়েছে কিনা। যারা পড়াশোনা করছি, পড়াচ্ছি, তারা যেহেতু সিলেবাসে আছে তাই হয়তো পড়তে হচ্ছে। যদি সিলেবাসে না থাকতো তাহলে সত্যি কথা বলতে কি, আমাদের ঘরের মানুষের লেখা দীনবন্ধু মিত্রের নাটক পুরোটা পড়তাম। আমি জানি না, পড়লে ভালো লাগবে, কিন্তু পড়তাম কিনা সন্দেহ আছে। এখনো কোনো স্কুলে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ ছাড়া কিছু সিলেবাসে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে? অংশ বিশেষ কোথাও আছে? আমি জানি না স্কুলে কোনো পাঠ্য আছে কিনা, দীনবন্ধু মিত্রের কোনো কিছু পড়ানো হয় কিনা। আমাদের মাস্টারমশাই রয়েছেন এখানে, হ্যাঁ তো না, হ্যাঁ, জিজ্ঞাসা করো তোমার বরকে যে দীনবন্ধু মিত্রের কিছু সিলেবাসে আছে? আছে, নীলদর্পণ আছে, প্রভাত কবিতাটি আছে, কিন্তু দীনবন্ধু মিত্র যে জন্য বিখ্যাত সেই নীলদর্পণ তার অংশ বিশেষ পাঠ্য আছে কিনা। এখানে যে দীনবন্ধুর নামে স্কুলটি আছে, সেই স্কুলে যারা মাস্টারমশাই আছেন, অভিভাবকরা আছেন, এখানে পরিমল আছে, তপন আমাদের প্রধান আছে, পরিচালনা সমিতির সভাপতি আছে। দীনবন্ধু মিত্রের নাটকটি শুধু নীলদর্পণ নিয়ে নয়, মাঝে মাঝে, মাসে মাসে শুধু নাটকটি নিয়ে আলোচনা হয়। আমি জানি না, হয়তো হয়, সঞ্জয়বাবু আছেন, সৃষ্টিশীল মানুষ নিশ্চয় করে। দীনবন্ধু মিত্রের নাটকটি নিয়ে ছেলে মেয়েদের মধ্যে আলোচনা, তোরাপের সংলাপ। আজকে বলতে গেলে আমাদের কান, বলতে গেলে তো জীব আড়ষ্ট হয়ে যাবে, আর যারা শুনবেন তাদের কান আড়ষ্ট হয়ে যাবে, উচ্চারণ করতে পারবেন না, এমন অনুসার ব্যবহার করা হয়েছে। কিন্তু যে সরকারি চাকুরি, এটা মনে রাখতে হবে। আমরা তো অনেকে বলে আজকে যে এইটা বলা যাবে, এটা করা যাবে না, কেন আমরা সরকারি চাকরি করি, আমি চাকরি করে যেতে পারি। কিন্তু দীনবন্ধু মিত্রের কথা ভাবেননি তো। অনেক কাজ আমরা করতে অনেক সময় মনে মনে ইচ্ছা থাকলে করতে পারি না, একটা সংশয় থাকে, ভয় থাকে যে এটা করতে পারবো,
এটা সরকারের বিরুদ্ধে যাচ্ছে কিনা, যদি যায় তাহলে আমাকে হয়তো নানা রকম অসুবিধার মধ্যে পড়তে হবে। কিন্তু কিছু মানুষ সবসময় থাকে যারা কিন্তু এই ভয়টা করেন না, তারা অন্তরাত্মা যেটা চায় সেটাই বলতে চায়, এবং সেটা বলা দরকার। কিন্তু সত্যি কথা বলতে আমরা সবসময় সেটা বলতে পারি না, নানা রকম অসুবিধার কারণ। কিন্তু দীনবন্ধু মিত্র সরকারি চাকরি ছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সরাসরি বলেননি তিনি সরকারি চাকরি ছিলেন, অনেক কথা বলেছেন, কিন্তু তারা অনেক কথা সরাসরি বলেন, ঘুরিয়ে বলেছেন। যে মুঘলদেরকে তিনি রেখেছেন সামনে, সেই মুঘলরা মনে হচ্ছে বিদেশি, আজ আমার পরাধীন ভারত, সেই মুঘলদের মাধ্যমে যেন ইংরেজদের এনেছেন তিনি। কাজী নজরুল ইসলামও বলেছেন, আর কতকাল থাকবি বেটি মাটির ঢেবির মূর্তি আড়া, স্বর্গ যে আর জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়া। সেখানে দেবী দুর্গাকে আহ্বান করা হয়েছে, বন্দনা করা হয়েছে অত্যাচারী শক্তি ছাড়া ব্রিটিশের এগেনস্টে লড়াই করার জন্য, কিন্তু ব্রিটিশের নাম উচ্চারণ করা হয়। কবিতাটি আনন্দবাজার পত্রিকা ছাপেনি, আনন্দবাজার কবিতাটি আনন্দবাজার পত্রিকা ছাপেনি, কারণ তারা জেনেছিলেন যে এই কবিতার মধ্যে এমন কিছু বোমা আছে যে বোমাটি ফাটলে ব্রিটিশের রক্তচক্ষুর সামনে পড়তে হতে পারে। সেই জন্য তিনি স্বসম্পাদিত ধূমকেতু পত্রিকাতে ছাপিয়েছিলেন। ঠিক একই রকম ভাবে নীল দর্পণে যখন ইংরেজি অনুবাদ হলো, তখন কিন্তু অন্য নামে ছদ্মনামে সেটা অনুবাদ করা হয়েছিল, এবং আপনারা জানেন এগুলোর সাথে। কিন্তু আমরা যারা এখানে থাকছি, বসবাস করছি, পড়ছি, পড়াচ্ছি, তাদের কি দীনবন্ধু মিত্রকে নিয়ে আরো একটু গবেষণা করার, আরো একটু চর্চা করার। প্রতি বছরই দীনবন্ধু মেলা হয়, আমি যখন এখানে নটাতে ছিলাম প্রতি বছরই প্রায় আসতাম, কখনো কখনো সরাসরি এখানে আসতাম, কখনো কখনো রাস্তা দিয়ে যেতাম, মেলা ঘুরতে আসতাম। কিন্তু শুধু এই কটা দিন নয়, আমি জানি না সারা বছর কোনো রকম চর্চা হয়। এখানে একটি লাইব্রেরি আছে, সুভাষদা লাইব্রেরির সঙ্গে যুক্ত আছেন আমি জানি, খেলাধুলা করেন মানুষ। তো এই সারা বছর ধরে কোন রকম চর্চা হয় কিনা। তীর্থজিৎ বাবু মেলার সঙ্গে অত্যন্ত পরিশ্রম করছেন, কিন্তু অন্য দিনগুলো গত বছর বলেছিলাম বা আগের বছর এসে তখনও বলেছিলাম যে ক্লাসের ছেলে মেয়েদের সঙ্গে, বয়স্করা যারা আছেন তরুণদের সঙ্গে, ছাত্রছাত্রীদের সঙ্গে, কিশোর কিশোরীদের সঙ্গে দীনবন্ধু মিত্রকে নিয়ে আলোচনা করা আলাদা আলাদা করে দরকার। তিনি কত বড় মানুষ ছিলেন সেটা আমরা বুঝে উঠতে পারছি না এখন। আর আমরা যখন বেঁচে থেকে তত বুঝতে পারি না, ওই কথাটা তো এমনি এমনি হয়নি যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝেন। ঠিক একই রকম ভাবে এখনো হয়তো আমরা বুঝে উঠতে পারিনি যে দীনবন্ধু মিত্র মাত্র 7খানা নাটক লিখেছেন, বা মাত্র কয়েকটি গল্প লিখেছেন, বা মাত্র কয়েকটি কবিতা বই লিখেছেন, সেই জন্যই বিখ্যাত হয়েছেন তারা। তিনি কত বড় মনের মানুষ ছিলেন, যিনি অনায়াসে সরকারি চাকরি করছেন, দিন কাটিয়ে দিতে পারতেন। তার কি দরকার ছিল? গ্রামের কৃষক, দরিদ্র, নীল চাষি তারা কিভাবে অত্যাচারিত হচ্ছে, কিভাবে শোষিত হচ্ছে, পীড়িত হচ্ছে, সেইগুলোকে নিয়ে নাটক লেখেন। তার পরপর এটি আইন ইংরেজ শাসন আনলেন। আমরা যেটা বলছিলাম যে উত্তরসূরি বা প্রভাব যেটা হচ্ছে, যে ধারা নীল দর্পণ দিয়ে শুরু করেছিল, সেই ধারা 1876 সালে গিয়ে এমন জায়গায় পৌঁছল যে ইংরেজ সরকার বাধ্য করলেন এটির আইন আনতে, যে আইনের বলা হলো যে এবার থেকে কোন নাটক অভিনয় করতে হলে তার আগে সরকার কাছে অনুমতি নিতে হবে। এটা আমরা সবসময় দেখেছি, যারা প্রশাসক থাকেন, যারা শাসন করেন, তারা প্রতিবাদের বিরুদ্ধে তাদের কাজের প্রতিবাদ করলে শাসক সবসময় প্রায় চেষ্টা করেন প্রতিবাদের কণ্ঠস্বরকে চেপে দিতে সব জায়গায়। এটা যে শুধু একটা জায়গায় হচ্ছে তা না, সারা পৃথিবীতে এটা। সুতরাং সেইটার বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে, কত দম থাকলে, সাহস থাকলে তাহলে সেটা করা যায়, সেটা দীনবন্ধু মিত্র দেখিয়েছে। যারা এখন আমরা দেশে, রাজ্যে, পৃথিবীতে প্রতিবাদ করি, যারা প্রতিবাদ করে, তারাই প্রেরণা পান কোন থেকে? তারা এই প্রেরণা পান তো সেখান থেকে যারা আমাদের পূর্বসূরি পথ দেখিয়েছে। এই পথ দেখিয়েছেন। ভাবুন তো, আজকে এত উন্নত হয়েছে রাস্তাঘাটে, প্রশাসনের ব্যবস্থার ফলে অঞ্চলটি। তাহলে 1860 সালে যে নাটকটা 1872 সালে অভিনীত হয়েছিল, অভিনয় করে 1876 সালে ইংরেজ সরকার আইন আনলেন। এই অঞ্চল থেকে একজন মানুষ জন্মগ্রহণ করে সেই ব্রিটিশের বিরুদ্ধে
লড়াই করলেন, লিখলেন। আমরা এখন যারা ইতিহাস পড়ি তারা তো অনেকের কথা জানি, কিন্তু সত্যিকারে দীনবন্ধু মিত্র মাঠে নেমে লড়াই করেন, মানে একজন কবি, লেখক, শিল্পী তো মাঠে নেমে লড়াই করেন। তার মাঠ, তার লড়াই, তার অস্ত্র হচ্ছে তার কলম। সেই কলমটি ব্যবহার করছে দীনবন্ধু মিত্র। অথচ সেই তার লড়াইয়ের মর্যাদা দিতে হলে রবীন্দ্রনাথ ঠাকুর তো কোনো স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেননি, সরাসরি মাঠে নেবেন, কিন্তু তিনি যে আহ্বানটি জানিয়েছিলেন রাধাবন্ধন উৎসবের মধ্যে দিয়ে, দীনবন্ধু মিত্র তো সেই কাজটি করেছিলেন তার নাটকের মধ্যে দিয়ে। এবং সেই নাটকে প্রতিবাদের ভাষা ছিল। আজকে দেশে হোক, রাজ্যে হোক, বিভিন্ন জায়গায় যারা প্রতিবাদ করেন, প্রতিবাদের নানা রকম ভাষা তারা খুঁজে পান। সেই ভাষা কোত্থেকে আসে? সেই ভাষা একজন লেখকের, একজন স্রষ্টা, একজন রচয়িতা, তিনি কবি হতে পারেন, গায়ক হতে পারেন, শিল্পী হতে পারেন, তার মধ্যে দিয়ে আসে। দীনবন্ধু মিত্রের নাটক বঞ্চিত, অবহেলিত, গরিব, না খেতে পাওয়া, ভাগ চাষি, রায়ত, অন্য জমিতে কাজ করে তাদের মুখের ভাষা হয়ে উঠেছিল। না হলে একজন ইংরেজকে কি করে তোরপের মতো একজন গ্রাম্য চরিত্র কান কামড়ে নিতে পারে? আমরা দেখেছি সেই নাটকে যদি এইরকম দেখাতে পারেন একজন নাটককার, এবং সেটা একজন গ্রামে, মানে আজ থেকে 100 বছর আগের একটি গ্রাম, সেই গ্রামের সঙ্গে এখনকার ছবির কোনো মিল নেই, যদিও বলেছে যে ঢাকা থেকে লেখা হয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে যে মানুষটি পুষ্ট হয়েছে এখান থেকে, বড় হয়েছে, তিনি সেই সাহসটি পেলেন করতে। অর্থাৎ এটা এমন একটা মাটিতে তিনি বড় হয়েছে, কিছু মানুষের নিশ্চয়ই সাহচর্য পেয়েছিলেন, সেই সাহচর্য পেয়েছিলেন বলেই তিনি লিখতে পেরেছিলেন। তার গুরু ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, তার নাটকের কথা আছে। তারপর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায়, কে পরিবে পায়। অর্থাৎ যে আন্দোলনটি তৈরি হচ্ছে চারিদিকে, যে মানুষ আর ইংরেজের গোলামি, ইংরেজের দাসত্ব, পরাধীনতা স্বীকার করতে চায় না, মুক্ত শৃঙ্খল হয়ে আকাশে ডানা মেলে চলতে চায়, তার স্বপ্নকে বাস্তবতার রূপ দিতে। সেই কাজটি তো করেছিলেন দীনবন্ধু মিত্র, আমাদের পথ দেখিয়েছিলেন তো দীনবন্ধু মিত্র। সেই জন্যই তো দীনবন্ধু মিত্র স্মরণযোগ্য। দীনবন্ধুর কথা, তার নাটকের কথা, তার ভাষার কথা আপনার যেগুলো জীবনীতে পড়লে পারবেন, তার ব্যক্তি জীবনের কথা। সুতরাং সেই ব্যক্তি জীবনের বাইরে গিয়ে তার যে সৃষ্টি, সেই সৃষ্টির মধ্যে দিয়ে তিনি সাধারণ মানুষের মুখের কথাকে, সাধারণ মানুষকে কথা বলতে সাহস জুগিয়েছেন বলে যারা দাসত্ব শৃঙ্খলের মধ্যে ছিলেন, মুখ বধির হয়েছিলেন, কথা বলতে পারছিলেন, তাদের মুখে সাহস সঞ্চার করেছে, বুকে বল সঞ্চার করেছে, মুখে ভাষা সঞ্চার করেছে। সেই কাজটি করেছেন বলে, করতে পেরেছেন বলে দীনবন্ধু মিত্র স্মরণযোগ্য, প্রশংসনীয়, তাকে অনুসরণ করা যেতে পারে, করতে হবে যদি প্রতিবাদ করতে চায়। পরাধীন ভারত থেকে একজন মানুষ যিনি যাদের অধীনে চাকরি করছেন তাদের বিরুদ্ধে যদি বলতে পারেন, তাহলে আমরা বলতে পারছি না। অনেক সময় আমরা অনেক সময় বলতে পারছি না, বাড়িতেও বলতে পারছি না। আমি বাইরে কথা বাদ দিচ্ছি, সরকারের কথা বাদ দিচ্ছি, বাড়িতে অন্যায় দেখলে, ভুল দেখলে, এবং তুমি যদি বয়সী হন একটু, তাহলে তো আমরা আরো বলতেই পারবি না। সেই বলার কাজটি, সাহসটি কিন্তু জুগিয়েছেন দীনবন্ধু মিত্র, এবং তিনি বাইরের কেউ, আমাদের মানুষ, আমাদের এলাকার মানুষ, আমাদের ভূমিপুত্র। সুতরাং দীনবন্ধু মিত্রের এই যে এত বছর আগেও তিনি যে সাহসে ভর করে কথা বলতে পেরেছিলেন, সাধারণ মানুষকে কথা বলতে শিখিয়েছিলেন, প্রতিবাদের ভাষা জুগিয়েছিলেন, এবং শুধু ভাষা নয়, তিনি তো প্রয়োজনে শারীরিকভাবে আক্রমণ করেছেন। তোরা যে আক্রমণ করলেন, নীলকরের কান কামড়ে নিলেন, এটা তো শারীরিক আক্রমণ। অর্থাৎ যদি কথায় কাজ না হয়, প্রয়োজনে শারীরিকভাবেও আঘাত করা যেতে পারে, সেটাও তো তিনি দেখেছেন।
আত্মরক্ষার জন্য, আত্মসম্ভ্রম রক্ষার জন্য, আত্মমর্যাদা রক্ষার জন্য যে কাজটি করা যেতে পারে সেটি হচ্ছে প্রয়োজনে প্রতিরোধ করা। অফেন্স ইজ দি বেস্ট ডিফেন্স। সেটাও তো দেখেছিল, প্রয়োজনে মার। ওই যে আমরা মারের চোটে ভূত ভাগাবো, মন্ত্র দিয়ে নয়, কাজী নজরুল বলেছিলেন। তার ভূতের ভয় একটি নাটকে। ভূত হচ্ছে ইংরেজ, তারা দখল করেছে স্বর্গরাজ্য। সেই স্বর্গরাজ্য পুনরুদ্ধার করার জন্য পরাজিত বিতাড়িত দেবতার একত্রিত হয়ে সভা করছে। সভা করে বলছে কি করে স্বর্গ আবার উদ্ধার করা যেতে পারে। তখন একজন বললেন, বয়স্ক মানুষ, দেবতাদের মধ্যে যিনি, দেবাদিদেব চরিত্রটির নাম, তিনি বললেন আমরা মন্ত্রের দ্বারা ইংরেজদের বলবো যে এইভাবে আমাদের শাসন করো না। আবেদন নিবেদন নীতি কংগ্রেসের যে নীতি ছিল একসময়। তখন একটি চরিত্রে বিপ্লব কুমার এলেন, এসে বললেন, বিপ্লব কুমার বললেন যে না, মন্ত্র দিয়ে হবে না, মেরে ভূত ভাগাতে। ফলে সশস্ত্র লড়াইয়ের কথা বলেছে।